এখন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বায়ুর সাপেক্ষে নেওয়া হয়, সেই প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কেন না, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বাধিক হয়। দিস ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে যদি আলোক রশ্মি ধরো 1 নম্বর মাধ্যম থেকে প্রতিসরণ হলো, এটাকে 2 নম্বর মাধ্যম বলছি, তাহলে সেক্ষেত্রে স্নেলের সূত্রটা লিখলে কি দাঁড়াবে? সেক্ষেত্রে স্নেল সূত্রের সাধারণ রূপ এটাকে বলা হয় যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হয় μ2 বাই μ1, where μ2 is the absolute refractive index of medium 2 and μ1 is the absolute refractive index of medium 1. এখন পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? এটা আলোকের গতিবেগের থেকে এই হিসেবটা নেওয়া হয় যে বায়ু মাধ্যমে আলোকের গতিবেগ এবং অপর কোনো মাধ্যমে আলোকের গতিবেগকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। বায়ু মাধ্যমে আলোকের গতিবেগ এবং অ্যাকচুয়ালি বায়ু মাধ্যম না বলে শূন্য মাধ্যম বলাটা যথাযথ। শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ, তাহলে পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ শূন্য মাধ্যমে আলোকের, আমি আর গতিবেগ লিখলাম না, শুধু বেগ লিখলাম, বাই কোনো মাধ্যমে আলোকের বেগ। সেই হিসাবে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5। তাহলে কি দাঁড়াবে কথাটা না, শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ এবং কাঁচ মাধ্যমে আলোকের গতিবেগের অনুপাত হলো 1.5, as the absolute refractive index is the ratio of the two velocities of light in the two medium, so it is unitless and also dimensionless. এখন তাহলে আলোকের গতিবেগ শূন্য মাধ্যমে সর্বদা বেশি হয়, সেই জন্যই পরম প্রতিসরাঙ্কের মান সর্বদাই 1 অপেক্ষা বেশি। পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সি বাই ভি and is always greater than 1 বায়ুর সাপেক্ষে। এখন বায়ু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তাহলে কত? দেখা গেছে যে শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ এবং বায়ু মাধ্যমে আলোকের গতিবেগ প্রায় সমান, সেই জন্য বায়ুর পরম প্রতিসরাঙ্ক হলো প্রায় 1। মিউ ফর এয়ার প্রায় 1, এটাকে 1 ধরা হয়। বায়ুর পরম প্রতিসরাঙ্কের মান প্রায় 1। আচ্ছা, তা এখন তাহলে এই যে স্নেলের সূত্রটা সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু μ2 বাই μ1, এটাকে বলা হয় স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটাকেই লেখা হয় 1 μ2। মিউর আগে যে সংখ্যাটা থাকে 1, এই যে 1, তার মানে এটা বোঝায় 1 নম্বর মাধ্যম থেকে আলোক রশ্মি 2 নম্বর মাধ্যমে গেল। যদি এ বি দিয়ে চিহ্নিত করা হতো তাহলে এটা হতো এ মিউ বি, সেটা নির্দেশ করে এ মাধ্যম থেকে আলোক রশ্মি বায়ু মাধ্যমে গেল। এখানে আমরা পড়েছি বায়ু থেকে জলে যাচ্ছে, সেই জন্য এখানে বলতে হবে যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু μ2 বাই μ1 এর জায়গায় μw বাই μar ইকুয়াল টু a μw। এটাই হলো এই বায়ু থেকে জলেতে যখন আলোক রশ্মি যাবে স্নেল সূত্রের সাধারণ রূপ। তাহলে এখন প্রতিসরাঙ্ক কোন কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, তাহলে নির্ভর করে কোনগুলোর উপর? স্নেল সূত্রের রেস্ট্রিকশনগুলোর উপর।
যে যে বিষয়ের উপরেতে রেস্ট্রিকশন দেওয়া আছে সেই সেই বিষয়ের উপর নির্ভর করে। কোন বিষয়ের উপর রেস্ট্রিকশন দেওয়া আছে? দেখো সিনেলেসিসে প্রথমেই বলা আছে দুটি নির্দিষ্ট মাধ্যম। তাহলে কি না, মাধ্যমের প্রকৃতির উপরেতে নির্ভর করে। পরম প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আর কি দিয়ে আছে? নির্দিষ্ট বর্ণের আলোকের জন্য পরম দ্বিতীয়। তাহলে কি হবে? আলোক রশ্মির বর্ণের উপরেতে নির্ভর করে। আলোক রশ্মির বর্ণ আবার আলোকের তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সুতরাং সুতরাং মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে মাধ্যমের প্রকৃতি আর আলোকের বর্ণ এই দুই বিষয়ের উপর নির্ভরশীল। আলোকের বর্ণ আবার কিসের উপর নির্ভর করে? আলোকের বর্ণ নির্ভর করে অন দি ওয়েভলেন্থ অফ লাইট, আলোকের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোকের বর্ণ নির্ভর করে। সুতরাং মাধ্যমের প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। সিলেবাসে তোমার নেই, তবু আমি লিখে দিই যে সম্পর্কটা হচ্ছে যে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটাকে বলা হয় কচির ফর্মুলা। বিজ্ঞানী কচি এটা আবিষ্কার করেছিলেন। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এ আর বি হচ্ছে ধ্রুবক। তার মানে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে প্রতিসরাঙ্ক তত কমবে। তাহলে এখন যে মাধ্যমটা যত বেশি ঘন সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক তত বেশি। সেই কারণে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বারা দুটো মাধ্যমের ঘনত্বের তুলনা করা যায়। ঘনত্ব মানে এখানে আলোকীয় ঘনত্ব, এই কারণে এটাকে বলা হয় অপটিক্যাল ডেনসিটি। যে মাধ্যম যত বেশি ঘন সেই মাধ্যমে আলোকের গতিবেগ তত কম, সুতরাং সেই মাধ্যমের অপটিক্যাল ডেনসিটি তত বেশি। সুতরাং মনে রাখবে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেই মাধ্যমটা তত বেশি, অর্থাৎ সেই মাধ্যমের অপটিক্যাল ডেনসিটি তত বেশি। তাহলে এরপর তোমার একটা আয়তাকার স্ল্যাবের মধ্য দিয়ে আলোর যদি প্রতিসরণ হয় তাহলে সেই স্ল্যাবের মধ্যে প্রতিষ্ঠিত রশ্মি কিভাবে যায় বা এর চ্যুতি কত হয় এইটাকে একটু পড়তে হবে। আয়তাকার স্ল্যাব বলতে বোঝায় যে তোমার যে পেন্সিল বক্স আছে সেইটা বা জ্যামিতি বক্স আছে সেইটা ধরো কাঁচের, সলিড কাঁচ, সেইটা হলো আয়তাকার স্ল্যাব। অর্থাৎ each surface of the slab will be rectangular and the two opposite surfaces are parallel to each other। তাহলে এই রকমের ধরো একটা আয়তাকার স্ল্যাব আছে, এই রকমের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হলো, তাহলে কিভাবে যাবে বা চ্যুতি কেমন হবে? তাহলে ধরা যাক লাইনটা বেঁকে গেছে, সোজা করে দিই। এরকমের ABCD এই একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, এই রকমের একটা রশ্মি এই স্ল্যাবের উপরে সে আপতিত হলো। এই বিন্দুতে ধরো এটা অভিলম্ব। এবার রশ্মি যখন কাঁচের মধ্যে প্রবেশ করবে তখন অভিলম্বের দিকে সরে আসবে, এসে এইবার ধরো এই বিন্দুতে আপতিত হলো। এখানে অভিলম্ব এটা, যখনই সিডি তলে আপতিত হবে, বায়ুতে যখন প্রতিষ্ঠিত হবে আবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এভাবে নির্গত হবে। তাহলে ধরো PQ আর S হচ্ছে রশ্মির গতিপথ। তাহলে এখানে আলোক রশ্মি
এখানে আই কোণে আপতিত হয়েছে। তাহলে এটা হচ্ছে N1 N2 AB তলে অভিলম্ব, CD তলে অভিলম্ব হচ্ছে N3 N4। তাহলে এটা আই কোণ, এটা ধরো আর কোণ। যেহেতু AB আর CD সমান্তরাল, তাহলে N1 N2 আর N3 N4 এই অভিলম্বগুলো সমান্তরাল। তাহলে এটা যদি আর কোণ হয়, এই কোণটা হয়ে যাবে আর কোণ, একান্ত কোণ বলে। এইখানেতে আই ড্যাশ কোণে ধরো নির্গত হয়েছে। তাহলে এখন আই আর আই ড্যাশের মধ্যে সম্পর্কটা পড়তে হবে। মনে রাখবে, স্নেলস ল ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ জিওমেট্রিক্যাল অপটিক্স রিগার্ডিং রিফ্র্যাকশন। তাহলে যেখানেই তোমার জিওমেট্রিক্যাল অপটিক্সের কিছু করতে হবে প্রতিসরণ সংক্রান্ত, তোমার এবং 12 ক্লাসে 2 ক্লাসেই মনে রাখবে তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে স্নেলস ল। তাহলে এখানে কিউ বিন্দুতে আলোর যেহেতু প্রতিসরণ হয়েছে, কিউ বিন্দুতে স্নেলের সূত্রটাকে সেট করছি। এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, এটা কাঁচ মাধ্যম মানে 2 নম্বর মাধ্যম, আবার বায়ু মাধ্যমকে বায়ুতে চলে গেল মানে 1 নম্বর মাধ্যমে চলে গেল। সুতরাং কিউ বিন্দুতে সেট করলে দাঁড়াবে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এটাই হচ্ছে কিউ বিন্দুতে স্নেলের সূত্র। এটা হচ্ছে অ্যাট কিউ। আর অ্যাট আর কি হবে? অ্যাট আর সাইন আই এর জায়গায় আছে সাইন আর বাই সাইন আর এ আর হচ্ছে আই ড্যাশ, মানে সাইন আই ড্যাশ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, মানে হবে মিউ ওয়ান বাই মিউ টু। এই দুটো ইকুয়েশনকে গুণ নিচ্ছি, নিলে দাঁড়াবে সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই ড্যাশ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান বাই মিউ টু। এটি তোমার বাতিল হবে, রাইট সাইডটা 1 হয়ে যাবে। সাইন আই বাই সাইন আই ড্যাশ ইকুয়াল টু 1। সুতরাং সাইন আই ইকুয়াল টু সাইন আই ড্যাশ, সুতরাং আই ইকুয়াল টু আই ড্যাশ। আই ইকুয়াল টু আই ড্যাশ মানে কি? তার মানে পি কিউ এন ওয়ান ইকুয়াল টু এস আর এন থ্রি। তাহলে এখন এই N1 N2 অভিলম্ব দুটো সমান্তরাল, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখার সঙ্গে PQ আর RS যে দুটো রশ্মি তারা যদি একই কোণ উৎপন্ন করে, the two rays must be parallel to each other। যেহেতু একই কোণ উৎপন্ন করেছে এই জন্য রশ্মিগুলো উভয়ে অবশ্যই সমান্তরাল হবে। সমান্তরাল হবে মানে কি তোমার, সুতরাং বলা যায় যে PQ প্যারালাল RS সমান্তরাল হবে মানে কি তাদের মধ্যবর্তী চ্যুতি কোণ 0, তাদের মধ্যে কোনো চ্যুতি থাকবে না। সেই জন্য বলা হয় যে সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকের প্রতিসরণ হলে তাদের মধ্যে কোনো কৌণিক চ্যুতি ঘটে না, কিন্তু রৈখিক চ্যুতি ঘটে। রৈখিক চ্যুতি কত না, এই যে PQ এটাকে পিছন থেকে বেড়াতে হবে, ওরে যতটা দূরত্ব এখান থেকে এদিকে সরে এসছে সেটাই হবে রৈখিক চ্যুতি। সেই কারণে বলা হয় যে সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণ হলে তার কোনো কৌণিক চ্যুতি হয় না, কিন্তু একটা রৈখিক চ্যুতি থেকে যায়।